এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিসেস চৌধুরী যখন আমাকে এতটাই ভয় পান, তাহলে আমার সাথে এত তেড়ামি কেন করেন শুনি? নাকি এই উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্যই এমন নিত্য নতুন ফন্দি আঁকেন? উজান চৌধুরী যখন নিজের স্বরূপে ফেরে, তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার এই ছোট্ট শরীরের আছে? মো রুমের এসি চলা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার হয়ে তোতলাতে তোতলাতে বলল। দূরে যান প্লিজ। উজান এক ঘুর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। ওহো, আপনি নিজেই তো বারবার নানা রকম কাণ্ড করে আমাকে আপনার কাছে ডাকেন, তাহলে এখন দূরে যাব কেন শুনি? আপনি তো নিজেই চাচ্ছেন আমাতে মিশে যেতে, আমাতেই পরিপূর্ণ হতে, তবুও মুখে কেন এমন উল্টো আচরণ করছেন? মো এবার নিরুপায় হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে চিৎকার করে উঠল। শাশুড়ি আম্মা। মোয়ের এই গগন বিদারী চিৎকার শুনে উজান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সেবার সোজা ময়ের ওষ্ঠা ধরে গভীর ও নিবিড়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর পরম আদরে ও ব্যাকুল স্বরে আওড়ালো। একটু ভালোবাসা দেবেন আমায় মিসেস চৌধুরী? বেশি না, একদম অল্প দিলেই চলবে। এই উজান চৌধুরী যে আপনার সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা, আপনার মাঝে এমন কি নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করেন আমার সাথে? আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারছি না, বারবার আপনাতে আসক্ত হচ্ছি। নাকি এসবই আপনার কোনো পাতা ফাঁদ? আমাকে এভাবে নিজের মায়ায় সিডিউস করে বইয়ের অধিকার আদায় করতে চাচ্ছেন? মো লজ্জায় চোখ বুজে ফেলল। আমি আমি শাশুড়ি আম্মার কাছে যাব। আমি এত জরুরি কথা বলছি আর আপনি অন্য প্রসঙ্গে গিয়ে ডিস্টার্ব করছেন। ওজান তার নাকে নাক ঘষে। মো নিভু নিভু দৃষ্টিতে তাকে ওজানের কাণ্ড দেখছে। ওজান ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছেন। আপনি কি সেখানে গিয়ে হাড়কিপটে হাড্ডি হতে চান? তার আগে বলুন, আমি অত করে বারণ করার পরেও কেন আপনি হসপিটালে গিয়ে ওই সাব্বিরকে জড়িয়ে ধরলেন? আপনি কি আমার কোনো কথাই না শোনার পণ করেছেন? আমি যা বলবো তার বিপরীতটা না করলে কি আপনার চলবেই না? আপনি কি জানেন, শিরিন কিন্তু আপনার মতো এতটা অবাধ্য ছিল না। ওকে আমি যা বলতাম ও সেটাই করতো, ইভেন এখনও করে। আপনি ঠিক কী চান বলুন তো? আপনি কি চান আমি সবাইকে ছেড়ে? আমি বাধ্য মেয়ে হলে আপনি আমায় ভালোবাসবেন প্রফেসর সাহেব? ওজানের কথা শেষ হওয়ার আগেই মৌ হঠাৎ চোখ মিলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। মৌয়ের এমন আকস্মিক প্রশ্নে ওজান স্তব্ধ হয়ে গেল। মৌ একরাশ প্রত্যাশার ভালোবাসা নিয়ে আবারও বলে, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয়, আপনিও কি আমায় ততটা দিবেন? ট্রাস্ট মি, আপনি যদি আমায় সত্যি ভালোবাসেন, তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব। একটু দুষ্টুমি করব না, ওই শিরিন ডাইনির থেকেও বেশি বাধ্য হব। বলুন না, তারপর আপনি কি আমায় একইভাবে ভালোবাসবেন? মোর চোখের সে নিষ্পাপ চাউনি আর ঠোঁটের আকুল আকুতি দেখে ওজান যেন এক নিমিষেই তার সব রাগ ভুলে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন এক নিমিষে উলট পালট হয়ে গেল। মেয়েটাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি প্রিয়দর্শিনী, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন উজান চৌধুরী তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসে আপনাকে। কিন্তু ওজান নিজের মনের সেই পরম আকাঙ্ক্ষা ভেতরে চেপে রাখলো। সে এক প্রকার জোর করেই ময়ূর থেকে নিজের দূরত্ব বাড়ালো। দেয়াল থেকে তার হাত দুটো ছেড়ে দিয়ে সে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। মুখে কষ্ট দিতে ওজানের একটু ইচ্ছে করে না। মেয়েটার চোখে জল দেখলে তার নিজের কলিজা ছেড়ে যায়। তবে আজ যদি সে নিজের মনের দুর্বলতা বা ভালোবাসার সত্যটা ময়ূর সামনে প্রকাশ করে দেয়, তবে আবেগের চোটে মেয়েটার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। কয়েক মাস পর সামনেই তার ফাইনাল পরীক্ষা। আর এই সময় উজান চায় না মুখ পড়াশোনা বাদ দিয়ে এসব ভালোবাসার চক্করে মোহগ্রস্ত হয়ে থাকুক। অন্তত উজান চৌধুরী কখনোই নিজের ভালোবাসার মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চায় না। দেখেন প্রফেসর সাহেব, একদম আমার উপর মিথ্যা অ্যালিগেশন দেবেন না বলে দিলাম।
আমি কত লিলিপুট বাচ্চা একটা মেয়ে, আর আপনি আমাকে বলছেন আমি নাকি প্রশ্ন আউট করেছি, তাও আবার আমার নিজের জানের টুকরো স্বামীজানকে বন্দুক দিয়ে। সিরিয়াসলি, কোন না কোন ডাইনি আপনাকে কি বোঝালো আর আপনি অমনি চোখ বুজে সেটা বিশ্বাস করে নিলেন? উজান কিছু বলতে যাবে তার আগে মৌ কপালে হাত দিয়ে আক্ষেপে সরে আবার বলতে শুরু করলো। এই জন্যই আমার দাদি বলতো স্বামী মানেই আসামি। এরা জাতগতভাবে খারাপ। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, এরাও তেমন। এদের কপালে যতই ভালোবাসা ঢেলে দেওয়া হোক না কেন, এদের নজর সবসময় অন্যের বউয়ের দিকেই থাকে। কার না কার ডাইনি বউ আপনাকে আমার নামে কুবুদ্ধি দিয়ে দিছে, আর তার জন্য আপনি এখন ঘরে এসে আমাকে খারাপ বলছেন। নষ্ট পুরুষ একটা। উজান নিজের রক্তচক্ষু নিয়ে স্তম্ভিত হয়ে ময়ূর দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার মন চাইছে বিচ্ছু মেয়েটাকে দুটো চেলা কাঠের বাড়িতে সোজা সাইজ করতে, কিন্তু আফসোস সে তা করতে পারছে না। মেয়েটা ঠিক কোন লেভেলের তেরা আর যাওরা তা আজ উজান হারে হারেই বুঝতে পারছে। নিজে এত বড় একটা অপকর্ম করেও কি সুন্দর উল্টো অন্যজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। তার এই অভাবনীয় কাণ্ড দেখে উজান জাস্ট হা করে তাকিয়ে রইল। সে নিজের সিআইডি কেরিয়ারে ও এই শিক্ষকতা জীবনে বহু পাজি আর ধূর্ত অপরাধী দেখেছে, কিন্তু তার ঘরের এই বৈধ বউটা যে এত বড় মাপের পাজি হতে পারে তা তার দূরতম কল্পনাতেও ছিল না। ততক্ষণে উজান নিজের রাগ সামলাতে না পেরে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। জাস্ট শাট আপ, ইডিয়ট মেয়ে। আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে নষ্ট পুরুষ মনে হয়? হ্যাঁ, আর আমি মোটেও কোনো মিথ্যা বলছি না। শিরিন আমাকে নিজের মুখে সব বলেছে। তুমি তার কাছ থেকে অলরেডি দুটো বিষয়ের প্রশ্নপত্র আগে ভাগে নিয়ে এসেছো। ফার্স্ট, সেই প্রশ্নগুলো কোথায় রেখেছো আমাকে দাও। মৌ নিজের বড় বড় চোখ দুটো ছোট ছোট করে উজানের সব কথা শুনছিল। হঠাৎই সে মুখ কুঁচকে নিল, বেশ ভাব নিয়ে বলে উঠল, আপনাকে সব দিক দিয়েই নষ্ট পুরুষ মনে হয়। শালার ঘরে এত সুন্দরী অপ্সরা বউ থাকতেও বাইরে ওই ডাইনি দিকে নজর যায়। হায় আল্লাহ, এ তুমি কেমন লুচ্চা বর দিলা আমায়। এ নিজের ঘরের বউকে চোখে দেখে না, কিন্তু পরের বউকে ঠিকই দেখে। ওনার কাছে আমার কথার কোনো ভ্যালুই নেই। ওনার কাছে নিজের ওই প্রাণের এক্স ডাইনি শিরিনের ভ্যালু বেশি। জাস্ট শাট আপ পিচ্ছি। ফাইজলামোর একটা লিমিট আছে। অন্যায় করে আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো। কান ধরে এখনই 100 বার ওঠবস করো ফার্স্ট, নয়তো এর পরের পানিশমেন্ট কিন্তু আরও অনেক বড় হবে। মৌ নিজের মুখ ভেঙে বেশ দৃঢ় গলায় উত্তর দিল, বলে শাট আপের গুল্লি মারি। পারবো না আমি উঠবোস করতে। কি করবেন শুনি, কি করবেন আপনি আমায়? ময়ের এমন তারা মুখ উত্তর শুনে উজান মোটেও খুশি হতে পারল না, বরং সে নিজের চোখ রাঙিয়ে তার দিকে এক পা এগুলো। উজানের সে রাগান্বিত ভয়ঙ্কর চোখ দেখে ময়ূর সত্যি সত্যি শুকনো ঢুকিল। মুহূর্তের মধ্যেই তার মুখ থেকে সব হাসি বিলীন হয়ে গেল। উজান যেই না তাকে ধরতে পা বাড়ালো, অমনি চিল পাখির মতো ব্যাগ থেকে লাফিয়ে নেমে এক দৌড়ে কক্ষ ত্যাগ করলো। তার এই হঠাৎ দৌড়ানোর কাণ্ডে উজান ভীষণ বিরক্ত হলো। ধুর, একটা মেয়ের শরীরে সামান্য ব্যালেন্স থাকা দরকার, কিন্তু এর মধ্যে তা বিন্দু মাত্র নেই। মো এক দৌড়ে সোজা নিচে ড্রয়িং রুমে গিয়ে হাজির হলো। উজানও তার পিছু পিছু নিচে নেমে এলো, কিন্তু ততক্ষণে মঙ্গে সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর পেছনের দিকে লুকিয়ে ওনার শাড়ির আঁচলটা শক্ত করে আঁকড়ে ধরে ঢাল বানিয়ে দাঁড়িয়ে পড়েছে। উজান ড্রয়িং রুমে সে তাদের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পেশে বলল, এই ফাজিল মেয়ে, বের হও আম্মুর পেছন থেকে। উজান চৌধুরীর মুখে মুখে এত বড় বড় তর্ক? বেরিয়ে আসো বলছি, আজ তোমাকে মজা দেখাচ্ছি। মৌ শাশুড়ির পেছন থেকে একটুখানি মুখ বের করে কাঁদতে কাঁদতে বলল, শাশুড়ি আম্মা বাঁচাও প্লিজ, তোমার এই জল্লাদ গুন্ডা ছেলে আজ আমাকে মেরেই ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো আম্মা। তোমাকে অন্তত একবার দাদি বানিয়ে তারপর মরার কথা ভাববো। মৌর মুখে দাদি বানানোর কথা শুনে উজান রাগে গজগজ করে বলে উঠল, ইডিয়েট একটা, একদম মুখ ভেঙে দেব তোমার। এত বড় অন্যায় করেও আবার শাশুড়ির কাছে গিয়ে নাটক করা হচ্ছে। উজান যেই না হাত বাড়িয়ে মুখে ধরতে যাবে, অমনি মৌসুমী চৌধুরী মাঝখানে হাত দিয়ে ছেলেকে বাধা দিলেন। তিনি উজানকে ধমক দিয়ে বললেন, বাবা, কি হচ্ছে এসব? মেয়েটা মাত্রই তো একটু আগে কলেজ থেকে ধকল সয়ে বাড়ি এলো, আর তুই এসেই ওকে এভাবে বকছিস কেন? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে। আম্মু, সিরিয়াসলি
তুমি এই বিচ্ছু মেয়েটাকে এখনো বাচ্চা মেয়ে বলছো? উজান নিজের কপালে হাত দিয়ে প্রায় আর্তনাদ করে উঠল। জানো, তোমার এই গুণবতী বৌমা আজ কি কীর্তি ঘটিয়েছে। ও আমাকে ওই শিরিনের কাছে বন্ধক রেখে পরীক্ষার প্রশ্ন আউট করেছে। নিজের জীবনে কোনোদিন শুনেছ কোনো বউ নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে বন্ধক দেয়? এই ফাজিল মেয়ে ঠিক তাই করেছে। যখন দেখলো পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কাবু করতে পারছে না, তখন সোজা ওই কালনাগিনীর কাছে গিয়ে আমাকে বন্ধক রেখে দুটো প্রশ্ন অলরেডি নিয়ে চলে এলো। উজানের কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেমন একযোগে হু হু করে হেসে উঠল, তেমনি বিস্ময়কর দৃষ্টিতে ময়ূর দিকে তাকালো। এইটুকু একটা মেয়ের মাথায় এত কুচক্রি বুদ্ধি কিভাবে আসতে পারে তা ভেবে সবাই তাজ্জব। ঠিক তখনই পরিস্থিতি বুঝে মো আড়ালে ওজনকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে চোখ টিপ দিল। তারপর শাশুড়ির দিকে ফিরে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, শাশুড়ি আম্মা, বিশ্বাস করো, তোমার ছেলে সব মিথ্যা বলছে। তুমিই বলো, এই ইনোসেন্ট বাচ্চা মেয়েটা কি এমন আকাম করতে পারে? সে আমাকে চুমু দিতে চাইছিল, শুধু আমি বারণ করেছি, সেই জন্য আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে। মাবুদ সইবে না, আপনার উপর গজব পড়বে, গজব। ওর মুখে এমন অবলীলায় বানিয়ে বলা কথা শুনে উজান হতভম্ব দুপা পিছিয়ে গেল। ভীষণ খেয়ে কাশতে কাশতে সে প্রায় মেঝেতেই বসে পড়ার উপক্রম হলো। ঠিক তখনই কোথা থেকে ইফাত হন্তদন্ত হয়ে দৌড়ে সে উজানের পাশে বসলো এবং তার কানে ফিসফিস করে বলল, ভাই আমার ফুলকন্যা কোথায় রে? প্লিজ বল না, ও কোথায়? মেহেরের নাম শুনতে উজানের সব রাগ গিয়ে পড়লো ইফাতের উপর। সে আর এক সেকেন্ড দেরি না করে নিজের পা থেকে জুতা খুলে সজোরে ইফাতের দিকে ছুঁড়ে মারল। ইফাত ভাগ্যবশত চট করে সরে যাওয়ায় ওটা গায়ে লাগেনি। ঠিক তখনই মৌ ইফাতের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে উঠল, দুলাভাই আপনার সে হসপিটালে আছে। আর এই যে আপনাকে এত বড় মিষ্টি খবরটা দিলাম, তার জন্য আসার সময় আমার জন্য 1 ডজন আইসক্রিম নিয়ে আসবেন। ইফাত উজানকে আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বাঁকা হাসলো। সে মুচকে হেসে মৌয়ের উদ্দেশ্যে আওড়ালো, ওকে ভাবিজান পান, আমার 10টা না 5টা না পিচ্ছে একটা মাত্র ভাবিজান, তার জন্য আইসক্রিম কেন, যা যা লাগবে আমি সব এনে দেবো। উজান রাগে ফুসতে ফুসতে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে সদর দরজা দিয়ে পালিয়ে গেল। উজান একবার সদর দরজার দিকে তাকায় তো আরেকবার মোর দিকে। পুরো ড্রয়িং রুমের পরিস্থিতি এখন তার হাতের বাইরে। তার মা ভাবে সহ বাড়ির সবাই হেসে যাচ্ছে। উজান আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মোর একদম মুখোমুখি দাঁড়িয়ে তাতে দাঁত পিষে বলে, আইসক্রিমের ব্যাপারটা না হয় রুমে গিয়ে খুব ভালো করে দেখে নিচ্ছি, কিন্তু তার আগে সবার সামনে দাঁড়িয়ে কি বললে? আমি চুমু দিতে পারিনি বলে তোমার নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছি। সিরিয়াসলি মিসেস চৌধুরী, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা শেষ হওয়ার আগেই ড্রয়িং রুমে উপস্থিত সবার সামনে উজান এক ঝটকায় মৌকে নিজের কাছে টেনে নিয়ে এক গভীর ও নিবিড় ছোঁয়া দিয়ে বসলো তার উষ্ঠ জোড়ায়। আচমকা এমন এক অভাবনীয় ও লজ্জাজনক কাণ্ড ঘটবে তা মৌ নিজের দ্রুততম কল্পনাতেও ভাবেনি। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। যখন সে চোখ মেলে দেখলো বাড়ির সবাই তাদের দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মুচকে মুচকে হাসছে, তখন লজ্জায় মৌর ইচ্ছে করছিল জীবন্ত মাটির নিচে ধসে যেতে। মনে মনে ভাবলো সে একটু বানিয়ে মিথ্যা বলেছে, তাই বলে এই জঙ্গলি লোকটা সবার সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ওদিকে উজান মৌকে ছেড়ে দিয়ে বুক ফুলিয়ে পড়ে ড্রয়িং রুমের সবার উদ্দেশ্যে মেজুই হাসিতে আওড়ালো, চুমু তো সবার সামনে দিয়েই দিলাম, এবার অন্তত সবাই বিশ্বাস করো যে এই ফাজিল মেয়েটা সত্যি সত্যি নিজের বরকে বন্ধক রেখে প্রশ্ন আউট করেছে। আরিফুল চৌধুরী এবার অত্যন্ত গর্বের সাথে উজানের দিকে এগিয়ে আসলেন। ছেলের কাঁধে স্নেহের হাত রেখে তিনি মুচকি হাসলেন। বাপ, তুই সত্যি বলছিস নাকি বানিয়ে মিথ্যা বলছিস? সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে তুই এখন সবার সামনে যে কাজটা করলি তাতে আমি বড্ড খুশি হয়েছি। এতদিনে তোকে দেখে মনে হচ্ছে তুই আমার বাপ কা বেটা। চালিয়ে যা বাপ, সরি, সফল তুই হবেই একদিন। এই বলেই তিনি মৌয়ের দিকে তাকাতেই মৌ যেন মেঝেতে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলল। তীব্র এক লজ্জা তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে উজান নিজেও সবার সামনে লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে মৌয়ের পিছু পিছু উপরে চলে গেল। গোধূলি লগ্ন বিকেল। পশ্চিম আকাশে সূর্য ডুবার মাহেন্দ্রক্ষণ, যার দিক থেকে মৃদু শীতল বাতাস বয়ে আসছে।
আর সেই বাতাসে পায়ে পা মিলে হেঁটে চলছে ইফাত আর মেহের। মেহেরকে হসপিটাল থেকে নিজের বাইকে করে নিতে এসেছে ইফাত। এই মেয়েটার পাশে থাকলে এক অন্যরকম অদ্ভুত ভালো লাগা কাজ করে ইফাতের মনে। সেজন্যই বাইকে তন্ময়ের কাছে দিয়ে হেঁটে চলছে দুজন। ইফাত এক হাতে মেহেরের কলেজ ব্যাগটা নিয়ে পরম মুগ্ধতা মেশানো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মেহের তখন আপন মনেই স্ট্র দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। আরিফাকে সে আর চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের অমন অপলক চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করলো, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? ইফাত চোখ না সরেই বলল, ভাবছি কি ভাবছেন? ভাবছি আমার এই মিষ্টি ফুলকন্যাকে বউ হিসাবে কেমন লাগবে। তার পাশে কি এই ইফাত চৌধুরীকে আদৌ মানাবে, নাকি বাদরের গলায় মুক্তোর মালা হবে বলো? মাহের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির মোহময় ঝলকে মুহূর্তের মধ্যেই ইফাতের ঠোঁটের কোণে চড়া হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তেই মেহেরের ফুটফুটে মুখটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। তার উজ্জ্বল মুখটা হুট করেই কালো হয়ে যাওয়ার কারণে ইফাত ঠিক বুঝল না। সে কপাল কুঁচকে নরম সুরে শুধালো, কি হলো ফুলকন্যা, হুট করে মুড অফ কেন হলো তোমার? মেহের একরাশ বিষণ্ণ চোখে ইফাতের দিকে তাকিয়ে অসহায় স্বরে আওড়ালো, কেন এত মায়া বাড়াচ্ছেন? কোনোদিন যদি তাকদির থেকে হারিয়ে যান, তবে আমি আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? ইফাত নিজের গভীর দৃষ্টি মেহেরের চোখের উপর স্থির করলো। মেয়েটার কথার ভাঁজে ভাঁজে এক তীব্র সাইহীন অসহায়ত্ব লুকিয়ে আছে। সে যে ইফাতকে হারানোর ভয় পাচ্ছে তা ইফাত খুব ভালো করে বুঝতে পারলো। মেহেরের মনে হচ্ছে ইফাত হয়তো তাকে কোনো এক মাঝ নদীতে একলা ফেলে চলে যাবে। সে জীবনে কখনো এত গভীর ভালোবাসা পায়নি, তাই হয়তো তার মনে হারানোর ভয়টাও বড্ড বেশি। চারপাশের কোলাহলের মাঝে ইফাত খুব স্লো ওয়াইজে আওড়ালো, ফুলকন্যা, একটু টাচ করতে পারি তোমার? মেহের স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার উপর বিয়ের আগে এমন এক আবদার সে কিভাবে মেনে নেবে? এতদিনে ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনো তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সে এই নিষিদ্ধ স্পর্শের সম্মতি দেবে? মেহের লজ্জায় ও নীতিবোধ থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল। ওকে ওকে, মুড অফ করো না ফুলকন্যা, আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি বৈধতা নিয়ে তোমায় টাচ করবো। এবার অন্তত একটু হাসো। মেহের চোখ তুলে তাকালো। মানুষটা তাকে বড্ড ভালো বুঝে, কিন্তু তবু মনের ভেতরের ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। সে সত্যি তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাতের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, এমন বাচ্চাদের মতো করে জুস কে খায় শুনি? আমি বিয়ে করে ঘরে একটা বউ তুলবো নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগে বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু প্রচন্ড অধৈর্য একটা ছেলে। এখন না হয় দূরে দূরে আছে, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজের করে পাবো সেদিন কিন্তু আর একদমই ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকেই মেন্টালি তৈরি করে রাখো। শুধু বাচ্চাদের জুস না, তুমি যা চাইবে আমি তাই এনে দেবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে। আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসল। মেয়েটার এই ভারত ও লাজুক চাহনি দেখলেও তার মনটা পরম তৃপ্তিতে ভরে যায়। অতঃপর মনের ভিতরে একরাশ মিষ্টি প্রেমের আবেশ নিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ 7 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রুহান তালুকদার। গুনে গুনে 7টি বছর সে প্রবাসে কাটিয়েছে। নিজের প্রাণের প্রিয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায় জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল। অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রিয়সী এখন অন্য কারো ঘরে, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে, তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামে তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরছে এই খবরটা শুধু সাব্বিরই জানতো। কৃষিকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপে চুপে আসা। তার সে আজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেঝ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মো। অথচ এই মেয়েটাকেই রুহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে
পাগলের মতো ভালোবাসতো। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনের 25 কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসার ভ কিংবা বিয়ের ব বুঝতো না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলত। প্রথম প্রথম মৌ বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকে সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামির কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ছন্নছাড়া ব্যাপারুয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতেই উঠোনে দেখতে পেল তার দাদি রুকিয়া বেগম রোদে দেওয়া আচারের বয়াম নিয়ে বাড়ির ভেতর ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রুকিয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যেই রুহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রুহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রুহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি তিনি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র ব্যাগ পেতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রুকিয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি কান্না করছে কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেন চড়ে চলে যাব। কথাটা শোনা মাত্রই রুকিয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ায়, আবার ওই মনের কথা শুরু করে দিলে তো। আমার আশায় ভুলে গেছি, আমি এখনই চলে যাচ্ছি। রোহান মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে, নাকি আগে সেই পিচ্ছে কালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুলকে আমায় অপেক্ষায় দিন গুনছে। এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। আর রুকিয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টার ভয় তিনি পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রুকিয়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভেতরে ঢুকেই চারপাশ মাথায় তুলে হাঁক ডাক শুরু করে দিল। ফুল, এই ফুল দেখে যা, তোর রোহানরা এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব কিনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। ময়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং ময়ের ছোট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরতে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। অতঃপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে ময়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে ময়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছু শুনতে পেল না। ময়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করলো, সেজাব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজ গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন না, আমি পরিচিত হলে আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দিবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা ফুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো,
এই দেখেন সেজাবু, অনেক টাকা রোজগার করেছি আমি, এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি এর সবচেয়ে প্রিয় চকলেট এনেছি। বলুন না আমার ফুল কোথায়? ময়ূর বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী ও কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গিয়েছে রোহান। সে এখন অন্য কারোর বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের ব্যাগে সে রুহানের বুককে আঘাত করলো। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দু মাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে। এখন সেই প্রতিশ্রুতির কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। আপনি মিথ্যা বলছেন সীতাব্বু, আমার ফুলের বিয়ে হতেই পারে না, ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমায় নিজের মুখে কথা দিয়েছিলেন আমি পরিচিত হলে ফুলকে আমার হাতে তুলে দিবেন, তাহলে সেই কথায় আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়ম কানুন জানি না, আমার ফুলকে চাই মানে এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমই বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায় তবে কেন এত ত্যাগ? সে হন্য হয়ে দৌড়ে ময়ূর মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দু বাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি, তো তোমায় নিজের মা বলে ডাকি। তুমি তো আমাকে এমন মিথ্যা বলবে না, বলো না মা, আমার ফুল এখনো আমারই আছে। ময়ূর মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে একটু শব্দটিও বের হলো না। রোহানের পাগলামি ও রুদ্র মূর্তি দেখে ময়ূর বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তা আর কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেজ আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রোরো সত্যটা হজম করতে গিয়ে যেন রুহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রুহান এবার ঠিকই বুঝতে পারছে এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলত। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলে তার দাদি নানা ছুতোই কথা ঘুরিয়ে দিতেন। আর রুহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের দু হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদু দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্যই এতিম ছেলেটার মুখ ভেসে উঠলো না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই, তোমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাহবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। রোকেয়া বেগমের দু চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড় আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যান। সেদিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েনি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। ময়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু ময়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেননি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোনো এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবু সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান ময়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজাব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্য বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলে এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে চুরি করতে পারতাম না?
নাকি আমি অনাথ বলে আপনারা মনে করলেন? ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়া ইচ্ছেও। ময়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়াও তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কাঁদো না বাবা, তোমাকে আমি তোমার ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেবো। তবুও রোহান তখন হু হু করে হেসে উঠল। তার সে বিকট হাসির শব্দে সবার চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদের বাবা মা বলে রেখেছি, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ অন্য কাউকে অতটা ভালোবাসে না। আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বের কোনো মানে নেই। ময়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। ময়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা মাফ করে দিও আমাকে, আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজব্বু, আমি তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম, আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছু চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পুড়িয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তো করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এই জন্য আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরা ছুটে চলত। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই। প্রফেসর সাহেব, লাভ ইউ। উজান হাতে একটা সরু ব্যাথ নিয়ে চরম কঠমঠ দৃষ্টিতে মোর দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সে কারণে আজ ঘরে বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত ৮ ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। আর লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতে উজানের শক্ত মন বিন্দু মাত্র বলল না। সে আবারও থমকে উঠল। ফাজিল মেয়ে, তাকিয়ে আছে কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের উপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ের জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, এই জন্যই তো কিস করতে চাইছি। তাতে এত বকাঝকা করার কি আছে? মৌ মুখ ঝাঁকালো। লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল, আমার চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে, কি আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে। উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। উজান চৌধুরী কখনো কারো এটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় একে আজে বাজে কথা বলে ফেলল।
উজান ময়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতরে নিঃশব্দে হাসলো। মন চাইছে এই পিচ্চিটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনের তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতরে চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছ্যাঁচড়া কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝেছো? মই এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের উপর। হুট করে কোলে এসে বসায় উজান থতমত খেয়ে শুকনো ঢুক গিলল। মৌ ততক্ষণে উজানের গলাটা দু হাতে জড়িয়ে ধরে আদরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাসতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরের কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সে কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নয়। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো। তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসা যায় না প্রফেসর? উজান খানিকটা ঝুঁকে ময়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মই এবার চরম লজ্জা মাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলল, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন A+ পেয়ে দেখাও, তারপর। উজান কথা শেষ করার আগেই মৌ মুখ ঝামটা দিয়ে উঠল। থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসছে আমার A+ নিতে। নিজের এমনিতেই পড়তে ইচ্ছে করে না, ওনার আবার A+ চাই। চাইবো না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙে বাঁকা গলায় বলে, বউয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারের পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি, নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছো মাবুত? একটা মানুষ এমন লেভেলের পড়াচোর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা গুলাও যে একটা পড়াচোর হবে। বংশের ভবিষ্যৎ ও বাচ্চার কথা শুনতেই মুহূর্তের মধ্যে মৌ খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তাহলে চলুন এক্ষুনি বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অন্তত এই জন্মে আর এসব পড়াশোনা হবে না। কথাটা বলেই মৌ যেমনই উজানের দিকে তাকালো, অমনি উজানের সে ভয়ঙ্কর রুদ্রমূর্তি ও অগ্নি দৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢুক গিলল। আর লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয় তুতলাতে তুতলাতে বলল, এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা ঠিক আছে, আমার রাক্ষসের মতো তাকাতে হবে না, লাগবে না আমার বাচ্চা কাচ্চা, সরুন এখান থেকে, আমি এখন ঘুমাবো। তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যায় না বিছানার দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার হাতের উপর ব্যাট দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতেই ব্যথায় কুকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নে কাদো কাদো ফেস করে উজানের দিকে তাকালো। আপনি আমাকে মারলেন? উজান ব্যাগটা টেবিলে ঠক করে রেখে দিয়ে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করবেন? পিচ্ছি, আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবু নিজের জেদ ধরে রেখে বুক ফুলিয়ে বলল, বললাম তো আমি পড়বো না, মানে পড়বো না। উজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্ছি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? ময়ের এমন মুখে মুখে উত্তর শুনে
উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবেই ময়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টা ব্যাতের আঘাত করলো। হাতে ব্যাতের বাড়ি পড়তেই মো চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি। এই সামান্য অপরাধে লোকটা তাকে এতটা নির্মমভাবে আঘাত করলো। মানুষটি যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসতো, তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারত? খুবই অভিমানে ময়ের দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট আবারও তাকিয়ে আছে। পড়তে বসো। কোনো সাবজেক্টে যদি ফেল আসে তবে এবার চেলা কাঠের বাড়ি পড়বে শরীরে। তবুও হা করে তাকিয়ে আছে। এদিকে এসো। মো কাঁদতে কাঁদতে এবার হেঁচকে তুলে ফেললো। তবু পাষাণ উজানের মন বিন্দু মাত্র গড়ল না। মো অতপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন তাকে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।